আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুম্মান। চরম আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে ভারতের গার্মেন্টস শিল্পে। ভারতের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০% শুল্ক দেশটির পোশাক খাতকে অনিশ্চয়তায় ফেলেছে। ওয়ালমার্ট, গ্যাপ ও জারার মতো ব্র্যান্ডের কাছে $১,৬০০ কোটি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে ভারত। ট্রাম্প ট্যারিফের পর এই বিপুল রপ্তানি আয় হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন দেশটির উদ্যোক্তারা। ইতিমধ্যেই মার্কিন ক্রেতারা বেশিরভাগ অর্ডার বন্ধ করে দিয়েছে। পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যেরও মার্কিন অর্ডার কমে গেছে। বিশ্বজুড়ে মন্দা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ফলে তীব্র সংকটের মুখে পড়েছে ভারতের হীরা শিল্প। একসময় জমজমাট থাকা কারখানাগুলোতে এখন শুনশান নীরবতা। এই পরিস্থিতি শুধু ব্যবসায়িক লোকসানই নয়, লক্ষ লক্ষ শ্রমিকের জীবনেও অনিশ্চয়তা এনে দিয়েছে। বিস্তারিত আফ্রিদি হোসাইনের ডেস্ক রিপোর্টে। ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহর, যা বিশ্বের ৮০% বেশি কাঁচা হীরা কাটা ও পালিশ করার কেন্দ্র হিসেবে পরিচিত, এই শহরের হীরা শিল্প এখন তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় ভারত থেকে হীরা রপ্তানি ২ দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতির মূল কারণ চীনের বাজারে দুর্বল চাহিদা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। যুক্তরাষ্ট্র ভারতের হীরা ও গহনা শিল্পের সবচেয়ে বড় বাজার, যেখানে বার্ষিক $২৮.৫ বিলিয়ন রপ্তানি হয়। ২৭শে আগস্ট থেকে দ্বিগুণ হয়ে ৫০% হওয়ার কথা রয়েছে। এ নিয়ে রপ্তানিতে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে শ্রমিকদের উপর। সুরাটের ৪২ বছর বয়সী কারখানা মালিক শৈলেশ মাকুঙ্গিয়া বলেন, কাঁচামালের উচ্চ মূল্য ও ক্রেতা চাহিদা কমের ফলে লোকসান গুনতে হচ্ছে কারখানা মালিকদের। दिवाली के बाद हमारा डायमंड का भाव बिक रहा था 25,000, अभी 18,000 में बिक रहा है डायमंड। कुछ सस्ते में नहीं दे रहे ये लोग रॉ मटेरियल, तो हमको अभी क्या करना है कुछ समझ में नहीं आता है इसका अभी। ডায়মন্ড ওয়ার্কার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ভাবেশ ট্যাঙ্ক বলেন, অর্ডার কমে যাওয়ায় বহু কারখানায় ইতিমধ্যে চাকুরি হারাচ্ছে অনেক শ্রমিক। जॉब वर्क के लिए डायमंड जाता है तो उसकी जॉब लेस होने की संभावना है। मेरा अंदाजा ये है कि 1 लाख से ज़्यादा जॉबलेस जो ये टैरिफ लगा। এই পরিস্থিতিতে বড় কোম্পানিগুলো কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে। কিছু বড় ব্যবসায়ী তাদের কার্যক্রমের অংশবিশেষ বতসোয়ানার মতো দেশগুলোতে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন, কারণ সেখানে মার্কিন শুল্কের হার 15%। কিন্তু ছোট ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি খুবই কঠিন। আফ্রিদি হোসাইন, ২১শে টেলিভিশন। সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের বাজারে নাজুক অবস্থা। বেচাকেনা কম, বাজারে ক্রেতার সংখ্যাও নগণ্য। নতুন ব্যাগেজ রুলসের কারণে বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে। তারপরেও সোনালী দিন ফেরার আশায় এই বাজারে বিনিয়োগ করছেন প্রবাসীরা। ব্যাপারটা ঝুঁকিপূর্ণ হলেও বাংলাদেশি ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। করোনা পরবর্তী সময়ে দুবাইয়ের স্বর্ণবাজারে বিপুল ব্যবসা করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত এই বাজারে কমপক্ষে ২ শতাধিক বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাছাড়া ট্যুরিস্ট ভিসায় গিয়ে 2টি টিটি বার এবং ১০০ গ্রাম স্বর্ণ লাগেজে বহন করে অতি অল্প সময়ে কোটিপতি হওয়ারও নজির রয়েছে। তবে বাংলাদেশ সরকার ব্যাগেজ নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সে জৌলুস আর নেই। এতে বাংলাদেশি ক্রেতা হারিয়ে দুবাইয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলো যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে লাগেজ ব্যবসায়ীরাও। এখন আজকে এই ব্যাগেজ রুলের কারণে হয়তো তারা যেভাবে যে উদ্যোগ নিয়ে তারা যোগদান করেছিল এই ব্যবসায়, তারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। They studied very hard, alhamdulillah, and in our country, alhamdulillah, in Bangladesh, in Dhaka, our university and everything is really strong. অপরদিকে ভারত সরকার স্বর্ণ বেচাকেনায় শুল্ক প্রত্যাহার করায় আনাগোনা কমেছে ভারতীয় ক্রেতাদের। ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাইয়ের ব্যবসায়ীরা। তবে নাজুক অবস্থায় বিনিয়োগ করছেন অনেকে। ঝুঁকিপূর্ণ হলেও কেউ কেউ একে ইতিবাচক হিসেবে দেখছেন। ব্যবসার পরিস্থিতি সবাইকে নিয়ে বিজনেস করা, তবে সব ব্যবসার আগে আমার নিজের দেশ। আশা করব দেশের বিভিন্ন
রুলস রেগুলেশন চেঞ্জ করে আমাদের গোল্ড ব্যবসা করার জন্য আরো সহজকরণ করে দেবে। এই নাজুক পরিস্থিতিতে স্বর্ণের বাজারে টিকে থাকতে নতুন পথ খুঁজছে বাংলাদেশি ব্যবসায়ীরা। ভারত এবং বাংলাদেশি ক্রেতার জায়গায় ইউরোপ সহ অন্যান্য দেশের ক্রেতা বাড়ানোর উপর জোর দিয়েছেন তারা। সরকার যেন ভর্তুকি পায়, সরকার যেন ট্যাক্স পায়, সেভাবে ট্যাক্স এবং ভর্তুকি কমিয়ে গোল্ড ব্যবসাকে আরো বাংলাদেশে কিভাবে উন্নত করা যায় এটা সরকারকেই যে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় পরিবর্তন আসলে অনেক ব্যবসায়ী আবার ঘুরে দাঁড়াতে পারত বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে পেঁয়াজ আমদানি। নতুন করে আমদানি অনুমতি না মেলায় ও পুরনো অনুমতি শেষ হয়ে যাওয়ায় গতকাল বন্দর দিয়ে কোনো পেঁয়াজ আসেনি, ফলে বাজারে বেড়েছে দাম। আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি 60 থেকে বেড়ে হয়েছে 65 টাকা, আর দেশি পেঁয়াজ 70 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 75 টাকায়। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আমদানিকারকরা বলছেন, নতুন করে অনুমতি মিললে আবারও আমদানি বাড়বে এবং দাম কমে আসবে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 99 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 42,498 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 109 পয়েন্ট কমে অবস্থান করছে 25,415 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 4,240 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,853 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 14 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক 849 পয়েন্ট কমে অবস্থান করছে 80,786 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,256 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ভোক্তা অধিকার ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।